সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার্ড বাই বিআরবি কেবলসের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। ইদানিং হাঁটু ব্যথা বা হাঁটুর ক্ষয়জনিত সমস্যা একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর ক্ষয় অনেকের মধ্যে বেশি পরিলক্ষিত হচ্ছে, যার কারণে দৈনন্দিন জীবনে কাজকর্ম, সিঁড়িতে ওঠা, হাঁটা চলার মতো কাজগুলো কষ্টকর হয়ে পড়ছে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে হাঁটুর ক্ষয়েরও বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি সম্পৃক্ত হয়েছে। তার মধ্যে একটি আলোচিত চিকিৎসা পদ্ধতি হলো স্টেম সেল থেরাপি। দর্শক, আজ আমরা কথা বলবো হাঁটুর ক্ষয়জনিত সমস্যায় স্টেম সেল থেরাপি কতটা কার্যকর এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার একে আজাদ, বাত ব্যথা, স্টেম সেল ও রিহ্যাব মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে আমাদের আয়োজনটি সরাসরি সম্পৃক্ত হচ্ছে এবং এই আয়োজনে আপনারাও সম্পৃক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করার মাধ্যমে এবং জেনে নিতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, ধন্যবাদ। স্যার, শুরুতেই আমি একটু জানতে চাই যে মেডিকেলীয় ভাষায় কিন্তু আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস, যেটা বাংলায় বলা হয় হাঁটুর ক্ষয়জনিত রোগ। শুরুতেই জানতে চাই যে হাঁটুর ক্ষয়জনিত রোগ বিষয়টি আসলে কি? ধন্যবাদ আপনাকে। হাঁটুর ক্ষয়জনিত সমস্যা মানে হচ্ছে, এটিকে ইংরেজিতে বলে যে ডিজেনারেটিভ চেঞ্জ। ক্ষয় মানে ডিজেনারেটিভ চেঞ্জ। তো প্রত্যেকটা জিনিসেরই আসলে মানুষের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গেরই একটা সময় পর্যন্ত, একটা বয়স পর্যন্ত সব কিছু জেনারেট হয়। তো জেনারেট শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, যে তৈরি হওয়া। হ্যাঁ, জেনারেট মানে তৈরি হওয়া, আর ডিজেনারেট মানে তার বিপরীত, ব্রেকডাউন। ধরেন একটা সার্টেন এজ পর্যন্ত মানুষের 27 পর্যন্ত সব কিছুই একটা গ্রো করে, মানে 27-এ গিয়ে আলটিমেটলি গ্রোটা থেমে যায়, গ্রোয়িংটা। তো তখন একটা পিক বোন মাস এসে পৌঁছায়। তো আবার দেখা যায় যে বয়স যখন 40 হয় তখন তার ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়। তো ডিজেনারেটিভ হারের যে ওই যে জেনারেশনের যে উল্টাটা, মানে তৈরির যে উল্টাটা ব্রেকডাউন হচ্ছে, এটাই আসলে এই ডিজেনারেশনটাকেই অস্টিওআর্থ্রাইটিস বলা হয় বা হার্টের ক্ষয়রোগ বলা হয়। স্যার, খুব সুন্দর করে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয়জনিত সমস্যাটা কি এই বিষয়ে আপনি বলছিলেন। আমরা তো দেখি যে বয়স বাড়ার সাথে সাথেই অনেকেরই হাঁটুর ক্ষয়জনিত সমস্যায় ভুগছেন। এর পেছনে কি কারণ বলে মনে করছেন? বয়স বাড়ার সাথে সাথে যে এটা ক্ষয়জনিত সমস্যা ভুগছে, কারণ রোগটাই আসলে বয়সজনিত সমস্যা। বয়স বাড়ার মানুষের এই যে একটা বয়স, আমি বলছি যে যখন 40-তে যায় তখন তার শরীরের যত তরুণাস্থি আছে, তার শরীরের জোড়ার মধ্যে যতগুলোতে তরুণাস্থি আছে সবগুলোতেই তার ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়। এটা বয়সজনিত অটো একটা প্রসেস, নেচার বাই নেচার ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়, অর্থাৎ ক্ষয় শুরু হয়। তো অনেক সময় দেখা যায় যে কারো কারো যদি একটু আঘাত পায় বা ট্রমার হিস্ট্রি থাকে, সেখানে বয়স ছাড়াও আগে শুরু হতে পারে। তারপরে আবার হচ্ছে যে ব্যবহারজনিত কারণেও ক্ষয়জনিত সমস্যাটা বাড়ে। কারণ আমি বলছি যে 40 হলে পরে সব জায়গাতেই জয়েন্টেই তরুণাস্থি যেখানে আছে সেখানে ক্ষয় শুরু হয়। তো দেখা যায় মানুষের শরীরের সব জয়েন্টে এক সমান ক্ষয় হয় না। যেমন হাঁটু, কোমর এবং ঘাড়, এই 3টা জায়গায় মানুষের ব্যবহার বেশি হয় এবং এখানে ওয়েট বেয়ারিং এরিয়া এই জায়গাটি, এবং এইখানে মুভমেন্ট বেশি হয়, কাজ বেশি হয়, যে কারণে এই 3টা জায়গায় কিন্তু ক্ষয় বেশি হয়। এবং আমাদের চেম্বারে যে রোগীগুলো আসে, স্যার, আরো জানবো না, একজন দর্শক আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। দর্শক, আসসালামু আলাইকুম। নাম, বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি জাহাঙ্গীর আলম, আমার বাড়ি হচ্ছে নীলফামারী জেলা। জি জি, আপনাকে শোনা যাচ্ছে, আপনি প্রশ্নটি করুন। আমার হাঁটু এবং কোমরে বয়সটা বলুন আগে, বয়সটা একটু শেয়ার করুন। বয়স কত? 53। 53। জি, এবার বলুন, সমস্যাটা বলুন। মানে ব্যথাটা, আমি নিচে বসলে উঠতে পারি না, বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথাটা বেশি অনুভূতি না, যদি একটু বাঁকা হই মানে সেজদায় যেতে পারি না। জি, আপনার প্রশ্নটা বলুন। জি, আমার এই যে বললাম কোমরে আর হাঁটুই ব্যথা। দর্শক, আপনার কোমরে এবং হাঁটুতে ব্যথা, এবং আপনি হ্যাঁ, কি জানতে চাচ্ছেন সেটা বলেন। সেটা কি করা প্রয়োজন?
জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। স্যার, যে প্রশ্নটি করছিলেন জি যে ধন্যবাদ আপনাকে। আপনার বয়স 53, তার মানে হচ্ছে আমি একটু আগে বলেছি যে মানুষের বয়স যখন 40 হয়, 40 হয়, তখন থেকে তার ক্ষয়জনিত সমস্যা শুরু হয়ে যায়। তো কোথাও যদি আঘাত লাগে সেক্ষেত্রে এর চেয়েও আগেও শুরু হয়। তো আপনার 53 বয়স, এটা ন্যাচারালি এই বয়সে ক্ষয় থাকাটা একেবারেই স্বাভাবিক। এটার জন্য ওরিড হওয়ার তেমন কিছু নেই আসলে। আর ক্ষয় এমন কোনো মারাত্মক রোগ না যেটার জন্য আপনি একেবারে মানে কাজকর্ম থেকে আটকে যাবেন। তবে এটাকে যদি আপনি বাড়তে দেন, এটাকে যদি আপনি ক্ষয়কে যদি রোধ করতে না পারেন, তাহলে কিন্তু এটা আপনার একসময় আপনার কাজে কর্মে চলাফেরায় বাধাগ্রস্ত হবে এবং বাধার সৃষ্টি করবে। আপনি একসময় এখনই আপনি নিচে বসতে অসুবিধা হচ্ছে বা বস থেকে ওঠার সময় আপনার কষ্ট হচ্ছে, তো সেটা কিন্তু দিনে দিনে আরও বেড়ে যেতে পারে। তো কাজেই আমাদের দেশে যে প্রচলিত চিকিৎসা আছে সেটার মাধ্যমে আপনি হয়তো ব্যথাটা সারিয়ে তুলতে পারবেন, বাট ব্যথা চলে গেলেও ক্ষয় কিন্তু একটা চলমান প্রক্রিয়া, সেটা কিন্তু চলতেই থাকে। আপনার বয়স বাড়ার সাথে সাথে সেই ক্ষয় চলতে থাকবে, আপনি যতই ভালো থাকুন। যেমন আমরা সুস্থ আছি বাট আমাদের বয়স বৃদ্ধি পাচ্ছে, বিষয়টা এরকম যে আপনার ব্যথা নেই বাট ক্ষয় কিন্তু চলমান। এই জন্য আমরা পরবর্তী প্রশ্নে আপনি খেয়াল রাখুন আমাদের এই যে ক্ষয়ের এই চিকিৎসাটা কীভাবে রোধ করা যায় সেই কথাগুলো আসবে। তো আশা করি আপনি সেই জায়গা থেকে সেই উত্তরটা সংগ্রহ করবেন। স্যার, দর্শক আশা করি আমাদের আলোচনায় তার প্রশ্নের আরও বিস্তারিত তথ্য পাবেন। স্যার, একটু স্টেম সেল থেরাপি নিয়ে জানতে চাই যে স্টেম সেল থেরাপি বিষয়টি কি এবং হাঁটুর ক্ষয়জনিত সমস্যায় স্টেম সেল কীভাবে ভূমিকা রাখছে? স্টেম সেল থেরাপি হচ্ছে যে স্টেম সেল ব্যবহার করে যে চিকিৎসাটা করা হয় বিভিন্ন রোগে, সেটাই স্টেম সেল থেরাপি। তাহলে আমাকে জানতে হবে যে স্টেম সেলটা কী আসলে। তো স্টেম সেল হচ্ছে শরীরের এমন কিছু কোষ, সেল মানে কোষ, হ্যাঁ, তাহলে স্টেম মানে হচ্ছে আদি কোষ, এগুলোকে আদি কোষ বলা হয়। মানে অর্থাৎ আমরা যে সৃষ্টি হয়েছি, আমরা যে কোষ থেকে বড় হয়েছি, সেই কোষগুলি আসলে স্টেম সেল। তো স্টেম সেল হচ্ছে শরীরের কিছু পাওয়ারফুল কোষ, তাদেরকে যেখানে দেয়া হয়। স্যার, আমি স্টেম সেল নিয়ে আরও বিস্তারিত জানবো। একজন দর্শক আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি নাম বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সৈয়দ শাহ হায়দার আলী। আমার বয়স 36। জি, প্রশ্নটি করুন। আমি একজন প্রফেশনাল অ্যাথলিট। আমি ওয়ার্কআউট করি প্রায় 10-12 বছর ধরে। তো আমার রিসেন্টলি যেটা হচ্ছে যে আমার কিছুটা ওয়েট বাড়ার কারণে আমার লেফট নি, স্পেশালি পিছন দিকে, যেটা আমার হ্যামস্ট্রিং কানেক্ট করে এবং সেই কানেকশনটা আমার লোয়ার ব্যাক পর্যন্ত, আমার মাঝে মধ্যে লেগস ওয়ার্কআউট করলে দেখা হয়। আচ্ছা, এইটার আসলে সলিউশনটা কি করা যায় কারেন্টলি? অসংখ্য মানে ধন্যবাদ দর্শক। আপনার হাঁটুর পেছন দিয়ে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটাই উপরে চলে যাচ্ছে, হ্যামস্ট্রিং দিয়ে আপনি লোয়ার ব্যাক পর্যন্ত যাচ্ছে। আপনার প্রশ্নটা তো সেটাই। দর্শক, আচ্ছা স্যার আমাদের সাথে দর্শক, আপনার হাঁটুর ব্যথার পাশাপাশি যে কোমরে ব্যথা ও থাকতে পারে, এটাও স্বাভাবিক। তো সেটা একটু ইভালুয়েট করতে হবে যে আপনার আসলে কোমরে ব্যথাও আছে কিনা। কারণ হাঁটুতে ব্যথা শুরু হয়েছে মানে এটা কোমরের সাথেও যেতে পারে। তাহলে আপনাকে একটু ইভালুয়েট করতে হবে যে যে আপনার আসলে ব্যথাটা কি শুধু হাঁটুর সমস্যাজনিত নাকি কোমরের সমস্যাজনিত। তাহলে আপনি হয়তো ডিফারেন্সিয়েট করলে চিকিৎসাটা করা সহজ হবে। এখানে যদি কোমরে ব্যথা থাকে তাহলে কোমরের জন্য কিছু অতিরিক্ত যেমন মাসেল রিল্যাক্সেন্ট ব্যথার ওষুধের পাশাপাশি অনেক সময় যে রেডিয়েট হয় ব্যথা, সেক্ষেত্রে প্রিগাবালিন জাতীয় ওষুধ ইউজ করতে হয়। তো হাঁটুর জন্য যদি হয়ে থাকে তো সেটা হাঁটুর পরীক্ষা নিরীক্ষা লাগবে। এখানে এক্স রের পাশাপাশি কিছু ব্লাড টেস্টও আমরা করে থাকি। অনেক সময় আপনি একজন পুরুষ মানুষ, তাদের ক্ষেত্রে এবং এই বয়সে ইউরিক অ্যাসিড জনিত সমস্যা, অর্থাৎ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেগুলো জয়েন্টে ডিপোজিট হয় এবং জয়েন্টে ডিপোজিট হয়ে আর্থ্রাইটিসের সৃষ্টি করে এবং সেগুলোকে গাউটি আর্থ্রাইটিস বলা হয়। তো আপনার এই যে সমস্ত সম্ভাব্য আর্থ্রাইটিসগুলো আছে সেগুলোকে পরীক্ষা করে এক্সক্লুড করতে হবে। আপনার এখানে স্পন্ডাইলো আর্থোপ্যাথি, সেখানে অর্থাৎ বাতরোগ, আরও কয়েক ধরনের বাতরোগ আছে, সেগুলোকে একটু পরীক্ষা নিরীক্ষা করে এক্সক্লুড করে
তারপরে চিকিৎসাটা নিশ্চিত করতে হবে যে আপনার জন্য আসলে কোন চিকিৎসাটা প্রযোজ্য। আশা করি আপনি একজন বাত ব্যথা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রোগগুলোকে এক্সক্লুড করে তারপরে আপনি রোগটাকে ডায়াগনোসিস করে সেভাবে আগালে আশা করি আপনি সমস্যার সমাধান পাবেন। যে বিষয় নিয়ে আপনি কথা বলছেন যে স্টেম সেল থেরাপি বিষয়টি কি এবং হাঁটুর জি, স্টেম সেল বলছিলাম যে স্টেম সেল হচ্ছে আদি কোষ, এটা বলছিলাম যে স্টেম সেল আসলে শরীরের কিছু কোষ আছে, পাওয়ারফুল কোষ, তাদেরকে এক জায়গা থেকে সংগ্রহ করে যখন অন্য জায়গায় ইমপ্লান্ট করা হয় বা রিপ্লেস করা হয়, তখন যে জায়গাটাতে রিপ্লেস করা হয় সেখানে তারা অবিকল তাদের মতো অনেক গুণ বৃদ্ধি করে সেল তৈরি করতে পারে, নতুন সেল তৈরি করতে পারে এবং তারা ডিফারেন্সিয়েট হয়ে, অর্থাৎ তারা সেখানে যেখানে আপনি দিলেন সেই সেলে রূপান্তরিত হয়ে যেতে পারে। এটাকে ডিফারেন্সিয়েশন বলে। যেমন স্টেম সেলের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে যে রিনুয়াল, আরেকটা হলো ডিফারেন্সিয়েশন। রিনুয়াল হলো যে সে তার নিজের মতো নিজের ক্যারেক্টারের সেল অনেক গুণ তৈরি করতে পারবে, তার যতটুকু আছে তার চেয়ে অনেক গুণ। আবার ডিফারেন্সিয়েশন হলো যে সে যে তাকে যেখানে দেওয়া হবে সেই সেলে পরিণত হবে। যেমন আমরা এখানে আজকে হাঁটু ব্যথা নিয়ে কথা বলছি, হাঁটুর কার্টিলেজ ক্ষয়ের নিয়ে কথা বলছি, তো তাকে এখানে কার্টিলেজ পূরণ করার জন্য উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। তো তাকে এখানে যখন দেওয়া হবে, যেমন আমরা বোন মেরু স্টেম সেল দিলাম, তাকে সে হলো বোন মেরু স্টেম সেল, তাকে দিলাম কন্ডোসাইটের এখানে, সে কিন্তু কন্ডোসাইটে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আসলে তাদেরকে স্টেম সেল বলা হয়, যারা নিজে রূপান্তরিত হয়ে অন্য সেলে পরিণত হতে পারে এবং যারা বহুগুণ নিজের মতো সেল তৈরি করতে পারে, মানে এটাই আসলে টিস্যুটাকে পুনঃস্থাপন করছে। স্যার, আমি একটু হাঁটুর ক্ষয়জনিত সমস্যা রোগীদের মধ্যে কারা কারা এই স্টেম সেল থেরাপি নেওয়ার জন্য উপযোগী বিষয় একটু জানতে চাই। জি, ভালো প্রশ্ন করেছেন। আসলে হাঁটুর ক্ষয়ের আমরা 4টা স্টেজে ভাগ করে থাকি। যে ক্ষয়ের যে একটা স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4 পর্যন্ত। তো স্টেজ 1 এবং 2-তে সবচেয়ে ভালো কাজ করে, 3-তেও কাজ করে, তবে নট লাইক 2, 1, 1, 2 এর মতো কাজ করে না, একটু কম করে। আর 4 যখন হবে তখন আসলে সেখানে কোনো কার্টিলেজ থাকে না। যেহেতু কার্টিলেজ থাকে না, কার্টিলেজ সেল স্টেম সেল দিলে সে কার্টিলেজের সেলে কোনো রূপান্তরিত হতে পারবে না। তো কাজেই এখানে কোনো কার্টিলেজ নতুন সেল তৈরি হয় না, যে কারণে যখন স্টেজ 4 হয় তখন তাকে অপারেশনে অর্থাৎ জয়েন্ট রিপ্লেস করতে হবে। তাহলে 1, 2, 3, 1, 2 হলো বেস্ট। স্যার, একটু স্টেম সেল থেরাপি কতবার নিতে পারবেন? এটা কি একবারই নেওয়ার নিলেই কি হচ্ছে হাঁটু ব্যথার হাঁটুর ক্ষয়জনিত সমস্যা থেকে একজন রোগী পরিত্রাণ পেতে পারবে, নাকি বারবার নিতে হয়? ওয়েল, তো ভালো প্রশ্ন করেছেন। স্টেম সেল আসলে একটু দীর্ঘমেয়াদী সাপোর্ট দিয়ে থাকে। একবার যখন স্টেম সেল নেওয়া হয়, বিশেষ করে আমরা পেইন নিয়ে কাজ করি, পেইনের ক্ষেত্রে আমরা যখন অস্টিওআর্থ্রাইটিস নিতে এটা প্রয়োগ করি, ইমপ্ল্যান্ট করে থাকি, তখন এইটা 6 থেকে 7 বছর সাপোর্ট দেয়। তো 7 বছর পরে আবার তার এটা রিপিট করা লাগতে পারে। তবে যারা পূর্ণ লাইফস্টাইল মেনে চলে, আমাদের ইনস্ট্রাকশন মেনে চলে, তাদের ক্ষেত্রে আরও বেশি সময় ভালো থাকতে পারে, 8-10 বছরও ভালো থাকতে পারে। তবে এভারেজ 6-7 বছর ভালো থাকে। এবং এখন সুবিধা হচ্ছে যে আপনার এখন যে সুবিধাটা আছে যে আমরা একবার স্যাম্পল নিয়ে এটি যদি কালচার করে প্রিজার্ভ করে রাখি, তাহলে পরবর্তীতে তার এই সেলটা থেকেই তাকে আবার দেয়া যায়, অর্থাৎ নতুন করে আর তার শরীর থেকে নেওয়া লাগবে না। তো এখন সেই ব্যবস্থাও এখন আছে আর কি। স্যার, একটু সার্জারি সম্পর্কে জানতে চাই যে স্টেম সেল থেরাপি হাঁটুর ক্ষয়জনিত সমস্যায় সার্জারির বিকল্প কিনা? অবশ্যই সার্জারির বিকল্প। কেন, আপনি যদি স্টেজ 1 বা 2-তে একটা পেশেন্ট আমার কাছে আসে, তাহলে আমি যখন তাকে স্টেম সেল প্রয়োগ করব, তো তার কিন্তু স্টেজ 2 থেকে সে 3-তে যাবে না, সে স্টেজ 2-তে থাকবে, অথবা সে ইমপ্রুভ করে স্টেজ 1-এ আসতে পারে, সে 3-তে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো তার স্টেজ 4-এও যাচ্ছে না, তার সার্জারির প্রয়োজন হচ্ছে না। সো আমি মনে করি এটাই একমাত্র সার্জারির বিকল্প, যেটি দিয়ে আপনি সার্জারি থেকে বাঁচতে পারেন। এবং স্টেম সেলের আসলে উদ্দেশ্যটাও এটাই, যে আপনি যাতে জয়েন্ট রিপ্লেস থেকে বাঁচতে পারেন, এই জন্য আপনাকে স্টেম সেল নেবেন। এই জন্য আমরা বলি, বিশেষ করে আমরা বলি যে অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোসিস হওয়ার পরই প্রতিটা মানুষই যখন রোগী হিসাবে আসে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, তার উচিত হচ্ছে স্টেম সেল অ্যাটলিস্ট পিআরপি নেওয়া, যে যাতে তার এটা প্রোগ্রেস না করে। প্রোগ্রেস করা মানেই তার একসময় 3-তে যাবে, 4-এ যাবে, রিপ্লেসের প্রয়োজন হবে। অর্থাৎ স্টেম সেল বা পিআরপি দিয়ে সেটাকে এখানে আটকে রাখা উচিত। যার সামর্থ্য থাকে সে স্টেম সেল নেবে, যার একটু সামর্থ্য কম সে পিআরপি নেবে। পিআরপিটা অনেক লো কস্টে দেওয়া যায় এবং ইজিলি দেওয়া যায়, অনেক সহজে সংগ্রহ করা যায়।
একটু জানতে চাই যে স্টেম সেল থেরাপি স্টেম সেলটি ঠিক কোথা থেকে নেওয়া হয়? এটা কি বোন মেরু থেকে নাকি ফ্যাট টিস্যু থেকে নেওয়া হয়? জি ধন্যবাদ। স্টেম সেল শরীরের মোটামুটি সবগুলো অর্গানেই আছে। তো অ্যাবান্ডেন্স স্টেম সেল থাকে পাওয়া যায় হচ্ছে আপনার বোন মেরু এবং ফ্যাট টিস্যু থেকে। তো এই দুই জায়গা থেকে আমরা সংগ্রহ করে কাজ করে থাকি। তো বোন মেরুটা সাধারণত নেওয়া হয় ইলিয়াক ক্রেস্ট থেকে। এখানে লার্জ ভলিউম যখন দরকার হয় তখন আমরা এখান থেকে নেই, বা স্মল ভলিউম হলে অনেকে টিবিয়া থেকেও নেয়। তো আর ফ্যাট সেল হচ্ছে অ্যাবডোমেন থেকে, অ্যাবডোমিনাল ফ্যাট টিস্যু থেকে নেওয়া হয়। তো সেখানেও লার্জ ভলিউম দরকার হয়, যে কারণে আবার থাই থেকেও নেওয়া যায়। এই দুই জায়গা থেকে সাধারণত নেওয়া হয়। স্যার, এই টিস্যুগুলো নেওয়ার জন্য কি আলাদা কোনো অপারেশন বা সার্জারির প্রয়োজন পড়ছে কিনা? হ্যাঁ, না, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে অপারেশনের প্রয়োজন হয় না। তো টিস্যু হারভেস্টিংয়ের জন্য আপনার যে ইলিয়াক ক্রেস্টে বোন মেরু এসপিরেশন নিডেল আছে, স্পেশাল নিডেল আছে, সেটা ইন্ট্রোডিউস করে সেটার মাধ্যমে হারভেস্ট করা হয়, সংগ্রহ করা হয়। এবং যে ফ্যাট সেল যেটা, সেটাও আপনার এসপিরেশন নিডেল দিয়েই অ্যাবডোমেন থেকে করা হয়, এবং লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ করা হয়। সেখানে কোনো জেনারেল অ্যানেস্থেশিয়ারও দরকার হয় না, কাজেই সার্জারির কোনো প্রয়োজন হয় না। এবং এটা আপনার সংগ্রহ যেমন করা হয় নিডেল দিয়ে, প্রসেস করার পরে আপনার আবার ইমপ্লান্টও করা হয় সিরিঞ্জের মাধ্যমে, সুইয়ের মাধ্যমেই, মানে ইনজেকশনের মাধ্যমেই সেটা। কাজেই এখানে সার্জারির কোনো প্রয়োজন হয় না আর কি। স্যার, আমরা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আসলে জানতে চাই পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে। স্টেম সেল থেরাপি চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? না, ধন্যবাদ। আসলে স্টেম সেল থেরাপি আমরা এখন যেটা বাংলাদেশে বিশেষ করে আমরা যেটা করছি সেটা হচ্ছে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট করছি। তো অটোলোগাস হচ্ছে মানে পেশেন্ট তার নিজের শরীর থেকে স্যাম্পল দিচ্ছে, স্টেম সেল দিচ্ছে। তো পেশেন্টের তার নিজের শরীরে যেটা আছে এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে নিরাপদ তার জন্য। যে কোনো নিরাপদ ওষুধের চেয়েও তার শরীরের প্রতিটি জিনিস তার জন্য সবচাইতে বেশি নিরাপদ। কাজেই এখানে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটাই বলা যায়। হ্যাঁ, এখন ধরেন এখানে বলা আছে যে আমরা যে এটা প্রসেসিং করি খুব মিনিমাল ম্যানিপুলেশনে তৈরি হচ্ছে। তো মিনিমাল ম্যানিপুলেশনে হলে এখানে সেল ব্রেকডাউনও হচ্ছে না। সো এটা এই জন্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো ম্যাক্সিমাল ম্যানিপুলেশনের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। তো কাজেই এটা রোগীর জন্য অটোলোগাসটা খুবই সেফ। এবং ভবিষ্যতে যখন আমরা অ্যালোজেনিক করব, অ্যালোজেনিকের ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আছে, এবং এই ক্ষেত্রে এফডিএরও কিছুটা রেস্ট্রিকশন দেওয়া আছে। তো এফডিএ আসলে এগুলো কোনো চিকিৎসাই তো শুরু হওয়ার সাথে সাথে এফডিএর অ্যাপ্রুভাল পায় না। এটা ইউজ হয় বহুল পরিমাণে, এটা থেকে আউটকাম আমরা দেখি, আমরা বিভিন্ন স্টাডি করি, অনেক জায়গায় অনেক স্টাডি চলে। আফটার অল এক সময় এটার অ্যাকসেপ্টেন্সি বাড়ে, এবং তখনই আসলে এফডিএ অ্যাপ্রুভাল দেয়। অ্যাকসেপ্টেন্সি ছাড়া আপনি এফডিএর অ্যাপ্রুভাল চিন্তা করতে পারবেন না। কাজেই এখন এটা ইউরোপ আমেরিকাতে বলা যায় যে ওয়েল অ্যাকসেপ্টেড, বিশেষ করে আমেরিকাতে ওয়েল অ্যাকসেপ্টেড, এবং তারা অ্যালোজেনিক পর্যন্ত ব্যবহার করছে। এবং দেখা যায় যে আমি স্টেম সেল নিয়ে কাজ করি না, বাট আমি অ্যাজ এ ফিজিশিয়ান আমার দরকার স্টেম সেল, আমি রুগীকে পাঠিয়ে দিচ্ছি আমার এতগুলো সেল দরকার, এই সেল দরকার, তারা সেখান থেকে রেডিমেড সেল এনে দিচ্ছে, আমি হয়তো ইনজেক্ট করে দিচ্ছি, এরকম চলছে। স্যার, একদমই সর্বশেষ মুহূর্তে জানতে চাই যে ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে, স্টেম সেল থেরাপির ভবিষ্যৎ সম্ভাবনা কি? ভবিষ্যৎ সম্ভাবনা আমি মনে করি যে এটার খুবই উজ্জ্বল। এই কারণে আমার কাছে মনে হয় যে স্টেম সেল যদি এটা মানুষের কাছে প্রুভেন হয়, আমরা এখনও ব্যবহার করে এটা অভ্যস্ত না, বাংলাদেশে এখনও লিমিটেড আকারে ব্যবহার হচ্ছে। এটা যখন মানুষ ব্যবহার করে ফলাফল পাবে, এবং ফলাফল পাবে যে এই ব্যাপারে আমি নিশ্চিত। আমি দীর্ঘদিন এটা নিয়ে কাজ করছি, 16 সাল থেকে কাজ করছি। কাজেই আমার যে ব্যক্তিগত অবজারভেশন, আমার মনে হচ্ছে যে একসময় মানুষ স্টেম সেল ছাড়া অন্য কোনো চিকিৎসাই নেবে না। মানুষ এখনই রুগীরা আমাদের কাছে এসে বলে, স্যার আমাকে ব্যথার ওষুধ দেবেন না, আমি ব্যথার ওষুধ খাবো না। ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল বিআরবি হসপিটালস লিমিটেড রমজানের স্বাস্থ্য ভাবনা, পাওয়ার্ড বাই বিআরবি কেবলসের আজকের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।